চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এর ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব বিদেশি পরিচালনা প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচির শুরুতেই বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা যান নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সেখানে বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বন্দরের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর আধুনিকায়ন না করা হলে পুরো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশি কোম্পানির পরিচালনার বিরোধিতা করছে তাদেরকে এর সুবিধাগুলো বোঝানোর উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বন্দরের আধুনিকায়ন সম্প্রসারণ আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানতে যাচ্ছি ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবর্তন অনুষ্ঠানে তো প্রধান উপদেষ্টা পৌঁছেছেন, তো এখন সমাবর্তনের সার্বিক পরিস্থিতি কি এবং কোন প্রোগ্রামগুলো এখন হচ্ছে জানাবেন আমাদের। কিন্তু ইতিমধ্যে সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন স্থলে এসে পৌঁছেছেন এবং প্রায় 22,000-এর অধিক, প্রায় 23,000 যে গ্র্যাজুয়েট এখানে সমাবর্তন অনুষ্ঠানে যে আজকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবং এই অনুষ্ঠান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি.লিট ডিগ্রি উপাধিতে ভূষিত করা হবে। এবং যে 22,000-এরও বেশি অর্থাৎ প্রায় 23,000 গ্র্যাজুয়েট যে এখানে উপস্থিত, তাদের উপস্থিতিতে যে এই পঞ্চম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে অত্যন্ত উত্তপ্ত আবহাওয়া, এবং তার মধ্যে কিন্তু ডক্টর ইউনূস এসেছেন এবং তিনি আসনে অলঙ্কৃত করেছেন। এখানে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এবং কোরআন তেলাওয়াত চলছে। আসলে এই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস, বলা যায় যে আমাদেরকে যেটি বলা হয়েছে যে 3টার পরে প্রায় 4টার সময়, বিকেল 4টায় তিনি বক্তব্য দেবেন। এর আগে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে চলবে। পাশাপাশি যে কথাটি বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 9 বছর পর। ডক্টর ইউনূস চট্টগ্রাম এসেছেন সকালেই, তিনি বন্দরে সেখানে একটি অনুষ্ঠানে ছিলেন এবং কালুরঘাটে সেখানে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তারপর তিনি এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনে এবং এখান থেকে তিনি তার যে গ্রাম জোবরা গ্রামে সেখানে চলে যাবেন। এর মধ্য দিয়ে তার আজকের যে দিনের কর্মসূচি সেটি শেষ হবে। এখন সমাবর্তনের কার্যক্রম আসলে চলছে। দর্শক, জানছিলাম ডক্টর ইউনূসের চট্টগ্রাম সফরের খবর। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমের আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন। কোনো রকম তাত্ত্বিক আলোচনা করে কোনো লাভ হবে না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সবার চাওয়া জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসা, কিন্তু সেটা একবারই সমাধান করা যাবে না, ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা গেলে দেশের অন্যান্য স্থানেও এই অভিজ্ঞতা প্রয়োগ করা যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত মহাসড়কের উন্নয়ন নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন করেছি, সবকিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামী 1 জুন। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দিবে বলেও আশা করেন জামায়াতের এই আইনজীবী। জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করে আদেশ দেন। জামায়াত ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। সবাই সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না, এমনটা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজেদের স্বপ্নের পৃথিবী গড়তে হবে সবাইকে। তিনি বলেন, বিশ্বে যে ব্যবসায় সবাই শিখেছি তা আত্মঘাতী। ব্যবসা হতে হবে সামাজিক পরিবর্তনের জন্য, আর অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাড়িয়ে গাছ পাহাড়ের নির্জন কোল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন উপলক্ষে মুখরিত ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘ বিরতির ব্যবধানে এলেন এই বিশ্ববিদ্যালয়েরই একসময়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল অনবদ্য আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের তুলে দেওয়া হয় সনদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর ইউনূসকে ভূষিত করে ডিলিট সম্মানে। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক। তিনি বলেন, নিজের স্বপ্নের মতো সবাইকে পৃথিবী সাজাতে হবে। এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে, যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। মানুষের ইতিহাস পরিবর্তনের জন্যই ব্যবসা, এমনটা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। পাহাড় আর প্রাণ প্রকৃতি ঘেরা এই প্রিয় ক্যাম্পাসে অতীতের সোনালী দিনের স্মৃতি লেগে আছে। সেই সব স্মৃতিমুখর দিনগুলোকেই যেন খুঁজে পেয়েছেন শিক্ষার্থীরা। তাই তো নগর থেকে অনেক দূরে এই পাহাড় ঘেরা প্রকৃতি যেন জেগে উঠেছে শিক্ষার্থীদের মুখরতায়। 9 বছর পর এমন সমাবর্তনে প্রায় 23,000 শিক্ষার্থীর এই সমাবেশ বিশ্বের 2য় বৃহত্তম সমাবেশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এর ব্যবস্থাপনা দ্রুত বিদেশি পরিচালনা প্রতিষ্ঠানের কাছে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম সফরের শুরুতেই বুধবার সকালে প্রধান উপদেষ্টা যান চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এর চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুব ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না। আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন করেছি, সবকিছু বর্ণনা হইতেছে। কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। এর আগে প্রধান উপদেষ্টা কালুরঘাট রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্রদল। টিএসসির সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাসানী মিলনায়তনে সমাবেশে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দুপুরে ঝালকাঠি শহরের আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। জামালপুরের ছাত্রদলের প্রতিবাদ মিছিল এবং সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এছাড়া নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্রদল। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে মোট ৬০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে মৌলভীবাজারের নারী এবং শিশুসহ ৪৪ জনকে পুশ ইন করা হয়েছে। সকালে সিলেটের কানাইঘাটের ৮ গ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় ১৬ জনকে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু। পরে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে মৌলভীবাজারে বড়লেখার পাল্লাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ এড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে ২ ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল এবং ভ্যাট কমিশনারেটে আজ থেকে ৩ দিনের কলম বিরতি পালন করেছে এনবিআরের সব স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা। দাবি আদায় না হলে ১৭ মে থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শুল্ক কর কার্যালয়ে ৩ দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। তবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রফতানি ও বাজেট এই ৩টি কার্যক্রম চালু ছিল। বাকি সব কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল। রাজধানীর আগারগাঁও এনবিআর অফিসেও কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয়। কাস্টমসের কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করায় বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে কাস্টমস হাউসে কর্মকর্তাদের কর্মবিরতির কারণে কোনো ধরনের পণ্য ডেলিভারি কাজ হয়নি।
ফলে চট্টগ্রাম বন্দরে লোডিং আনলোডিং হলেও কোনো পণ্য ডেলিভারি হয়নি। এতে আমদানি রপ্তানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন। আগামী 2 দিন এইরকম কর্মবিরতি দেশের রাজস্ব আহরণ ও চট্টগ্রাম বন্দরকে সচল রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে জানান কাস্টমস সংশ্লিষ্টরা। বন্দরে ধরেন অপারেশনাল কাজ চলছে, কিন্তু ধরেন ডেলিভারি সংক্রান্ত কাজ মানে যেগুলিতে কাস্টমস কর্মকর্তা জড়িত আছেন সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। তো এটাতে ধরেন দুটো দিক আছে, একটা রাজস্ব আহরণ বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে। এনবিআরকে 2 ভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি এমব্রাসিং এবং আমাদেরকে 2 দিকেই কাজ করতে হবে। যেখানে একটি এনবিআরের সাথে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেই, সেখানে 2টি প্রতিষ্ঠান দ্বিধাবিভক্ত হওয়ার পর আমাদের কর্মতৎপরতা আরও কঠিন হবে এবং সিদ্ধান্ত পাওয়াটাও কঠিন হবে। এছাড়া হিলি, বেনাপোল, মংলাসহ সব কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের 3 ঘন্টা কলম বিরতির কারণে সব সেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা। এর মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে 17 মে বিকাল 3টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেয়া। তিনি বলেন, অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। দুপুরে মৌলভীবাজারের শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির সভায় তিনি কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ GK গৌস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, মিলন, মিফতা সিদ্দিকী সহ অন্যরা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MA মালিক বলেছেন, সুবিচার এবং সাম্যের রাষ্ট্র গঠনে বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সিলেটের রাষ্ট্র সংস্কার 31 দফার পক্ষে গণসংযোগকালে তিনি কথা বলেন। নেতাকর্মীদের নিয়ে দক্ষিণ সুরমায় প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। পতিত আওয়ামী লীগ দেশে আসতে না পারার কষ্টের কথা জানিয়ে MA মালিক বলেন, গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য বিএনপির বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি দেশে ফেরেন তিনি। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের স্বীকৃতি দেবার 1 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে দাবি আদায়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সমাবেশ করেন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে থানার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এর সময় ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দীর্ঘদিনের দাবি না মানায় শাহবাগে অবস্থান নিয়েছেন বলেও জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ডিপ্লোমার নার্সিং কলেজের শিক্ষার্থীরা কি এখনো অবস্থান করছেন, কি বলছেন তারা? নার্সিংয়ের শিক্ষার্থীরা এখনও শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রায় 5.5 ঘন্টা হতে চলল। দুপুরের পরপরই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের একটি সমাবেশ ছিল, সমাবেশ শেষ করেই এখানে চলে আসে এবং তারা এখানে বিক্ষোভ করছে। এখন হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যস্ততম এই যে মোড়টি সেটি তারা বন্ধ করে দিয়েছে। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। পুলিশ শুরু থেকে কিছুটা নীরব ভূমিকা ছিল যেটি দেখতে পেলাম, তবে প্রায় 15-20 মিনিট হলো পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদের ব্যাপক উপস্থিতি আপনি হয়তোবা লক্ষ্য করছেন। বোঝানোর চেষ্টা করছেন যেহেতু এতক্ষণ ধরে এই ব্যস্ততম এই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যারা আসলে এই ঘর থেকে বেরিয়েছেন। এবং আপনাকে বলে রাখে যে অফিস শেষ করার পথেও যারা ঘরে ফিরছিলেন তারাও অনেকে ক্ষোভ জানিয়েছেন যে এই যে দাবি আদায়ের নামে কয়েকদিন পর পর শাহবাগের এই মোড়টিকে যে অবরোধ করে যে বিক্ষোভ করা হচ্ছে সেটি তারা ক্ষোভ জানিয়েছেন। বলছেন যে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় কতটা যুক্তিসঙ্গত সেই কথাটাই তারা বলছেন। তবে এখনও তারা এখানে অবস্থান করছেন, বলছেন দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তবে তারপরেও বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলছেন যে যদি এখন পর্যন্ত যদি উপর মহলের অর্থাৎ সরকার থেকে যদি কোনো বার্তা আসে, ইতিবাচক বার্তা, তাহলে তারা এখান থেকে সরে আসবেন বলে জানিয়েছেন। তবে যেটি এখনকার যে পরিস্থিতি যেটি লক্ষ্য করা যাচ্ছে, মনে হচ্ছে যে আরও যদি কিছুক্ষণ তারা এখানে অবস্থান করে তাহলে পুলিশ হয়তো বা ছত্রভঙ্গ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটি তারা নেবেন। বাজার রেটে বিনিময় হবে ডলার।
এমন শর্ত মেনে নেয় আগামী জুনেই IMF ছাড় করবে বাকি 2 কিস্তির অর্থ $1.3 বিলিয়ন। এ সময় বিশ্বব্যাংক, জাইকা, এডিবি সহ 5টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে আরও $2.2 বিলিয়ন। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, খেলাপি ঋণ বাড়লেও কোনো ব্যাংকই বন্ধ করা হবে না, খোয়া যাবে না কোনো আমানতকারীর অর্থ। সেলিম মালিকের রিপোর্ট। 2023 সালে বাংলাদেশকে 5 কিস্তিতে $4.7 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এরপর গেল বছরের জুন পর্যন্ত 3 কিস্তিতে $2.3 বিলিয়ন ছাড় করে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাজার ভিত্তিক না করায় বাকি 2 কিস্তির অর্থ স্থগিত করে রাখে IMF। বেশ পরে হলেও ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুবাই থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ব্যাংকের গভর্নর বলেন, জুনেই মিলবে IMF এর অর্থ। IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে ইমিডিয়েটলি আফটার IMF এর থেকে চিঠি পাওয়ার পরে। তো যাই হোক, আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে। গভর্নর জানান, IMF এর ঋণ ছাড়াও বেশ শক্তিশালী অবস্থানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বাজারে ডলারেরও সংকট নেই। IMF এর টাকা ছাড়াও আমাদের চলবে। দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হলো যে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই IMF এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। তবে দিন দিন খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ার পেছনে হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতিকে দায়ী করে গভর্নর বলেন, ব্যাংক ও গ্রাহক কাউকে ছেড়ে যাবে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। যারা এখানে উল্টোপাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। পুঁজিবাজারে চলমান সংকটের বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের আরও সচেতনভাবে শেয়ার কেনাবেচা করতে হবে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের পর শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে নগর ভবন অবরোধ ও বিক্ষোভ করেছেন ইশরাকের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে নগর ভবনের সামনে সড়কে অবস্থান নেন কয়েক হাজার মানুষ। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ করেন। বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পিতভাবে ঢাকা দক্ষিণ সিটিকে অকার্যকর করা পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। গত 27 মার্চ 2020 সালে নির্বাচনী ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামী 1 জুন। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দিবে বলেও আশা করেন জামায়াতের এই আইনজীবী। জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করে আদেশ দেন। জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামাতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।